আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে শক্তি। শক্তি কত প্রকার? আমরা শক্তির অনেক রূপ দেখি, কিন্তু হ্যাঁ, প্রকৃতিতে শক্তির অসংখ্য রূপ আমরা দেখি। যার মধ্যে সবথেকে কমন হচ্ছে আমাদের শব্দ শক্তি আছে, আলোক শক্তি আছে, তারপরে বিদ্যুৎ শক্তি আছে। বাট এই 5 নম্বর অধ্যায়ে শুধুমাত্র শক্তির একটা রূপ আলোচনা করা হবে, অনলি একটা রূপ আলোচনা করা হবে, এটা হচ্ছে তোমার যান্ত্রিক শক্তি। ঠিক আছে, এখানে আমরা অনলি একটা রূপ আলোচনা করবো, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তিকে যদি তুমি ভাগ করো, যান্ত্রিক শক্তির রূপ পাবো তুমি দুইটা। এটা হচ্ছে টু টাইপস। একটা হচ্ছে গতি শক্তি, আর একটা হচ্ছে বিভব শক্তি। তুমি যদি পর্যালোচনা করো, যেমন ধরো একটা আবির একটা প্রশ্ন করছে যে 29 নম্বর প্রশ্নটা পায় নাই, 29 নম্বর প্রশ্ন কিন্তু এইটাই করছে, যে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র সমর্থন করে কিনা। আর এদের উদাহরণগুলো তুমি যদি ঘাটাঘাটি করো, দেখবা যে অনেক প্রশ্ন এই পার্টটা থেকে আসছে। আমি একটু আগে গ্রুপে মেসেজ দিলাম যে আমি 4টা ক্লাস নিবো খালি শক্তির উপর, এনার্জির উপর। ঠিক আছে, আর কাজের তুলনায় শক্তি হিসাব করা সহজ, কারণ এখানে ওই বলের ডিরেকশন নিয়ে অত চিন্তা ভাবনা করতে হয় না। তোমার জাস্ট এই এই দুটা জিনিস ভালো করে বুঝলেই চলবে। তাহলে প্রথমে আমাদের কি আছে? বিভব শক্তি আছে। তাহলে বিভব শক্তি দুই প্রকার। ঠিক আছে, প্রকারভেদ। তোমার তো পরীক্ষায় কখনো প্রশ্ন করবে না এখন বিভব শক্তি কত প্রকার ও কি কি লেখো, এই ধরনের প্রশ্ন তো করবে না। তাহলে তোমার প্রকারভেদ গুলোর সূত্র জানতে হবে। তাহলে একটা হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি, এটা ইম্পর্টেন্ট। অভিকর্ষজ বিভব শক্তি, তো এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। ইউ ইকুয়াল টু হচ্ছে mgh। কোত্থেকে আসলো? যদি আমরা দেখি কোত্থেকে আসলো, ধরো এটা তোমার একটা টেবিল, এই টেবিলের উপর তুমি একটা বল তুলবা। এখানে একটা বল আছে, এই বলটাকে এই টেবিলের উপর তুমি তুলবা। তাহলে তুলতে গেলে কি করতে হবে? বলের ওজন কোন দিক কাজ করতেছে? এই যে নিচের দিক কাজ করতেছে, mg। তাহলে বলের এগেনস্টে তোমাকে বল প্রয়োগ করতে হবে, এফ বল প্রয়োগ করতে হবে। তুললে করলে এই জিনিসটা এই যে এখানে এইচ পরিমাণ উচ্চতায় উঠবে। তো লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা কিন্তু একটু আগে বলছিলাম যে এটা বলছিলাম কৃতকাজ, তাই না? ডাব্লিউ সমান বলছিলাম mgh, 3 নাম্বার মেথডে আমরা আগের ভিডিওতে দেখছি, আগের ক্লাসে দেখছি আর কি। তো এটাকে আমরা বিভব শক্তি বললাম, অর্থাৎ এই যে এই বলটাকে তুললে, এই চিত্রটা তুলতে তোমার যে পরিমাণ কাজ তুমি করবা, সেই কাজটা এখানে বিভব শক্তি আকারে জমা থাকবে। আর যদি দেখতে চাও বিভব শক্তি আকারে কেমনে জমা থাকলো, এই যে আমি ডাস্টারটা টেবিল থেকে তুললাম, দেখো ছাইড়ে দিলাম, এটা কিন্তু নিচে পড়ে গেল। কেন পড়ে গেল? আমি যখন এটাকে তুলছি, এটার মধ্যে কি শক্তি জমা হয়েছে? বিভব শক্তি জমা হয়েছে। যার ফলে আমি যখন ছাইড়ে দিছি, সেই শক্তিটা গতি শক্তিতে রূপান্তর হয়ে গেছে। আর তো আমরা শিখলাম ডাব্লিউ ইকুয়াল টু mgh, এখানে এফ সমান হচ্ছে mg, mg সাথে এইচ গুণ করো, তাহলে তুমি বিভব শক্তি পাওয়া যাবে। এটা হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি। আরেকটা হচ্ছে 2 নাম্বার টাইপ, এটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক বিভব শক্তি। এটা আমরা কোথায় দেখি? 8 নাম্বার অধ্যায় রিসেন্টলি আমরা পড়ে আসছি, 7 নাম্বার অধ্যায়। 7 নাম্বার অধ্যায়ের মধ্যে এই যে এটা দিয়ে কিন্তু অঙ্ক ছিল, অভিকর্ষজ বিভব শক্তি স্থিতিস্থাপক বিভব শক্তি নির্ণয় করো। ট্যাবলেও বের করছিলাম একটা দণ্ডকে বাঁকানোর জন্য কি পরিমাণ কাজ করতে হবে। তো ওটা ওই অধ্যায়ের আলোচনা, ওটা ওইখান থেকে প্রশ্ন আসে। আর এই অধ্যায় থেকে যদি আসে, তাহলে স্থিতিস্থাপক একটা জিনিসের উদাহরণ হচ্ছে স্প্রিং। এই যে স্প্রিং, ঠিক আছে, এখানে ধরো এই আংটার সাহায্যে একটা স্প্রিং ঝুলানো আছে। এই স্প্রিং এর নিচে তুমি একটা এমভরের বস্তু যদি ঝুলাও, তাহলে এমভরের বস্তু এমজি বল প্রয়োগ করে স্প্রিংটাকে নিচের দিকে টানবে, তাহলে স্প্রিং চাপে উপরের দিকে চলে যাবে। এই সিস্টেমের মধ্যে আমাদের যে শক্তিটা হয়, এটা ডেরিভেশন আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজে দেখছিলাম। যে এখানে হচ্ছে ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা তুমি আগের ক্লাসের থেকে দেখে নিতে পারো, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে তোমরা যদি বলে অভিকর্ষজ বিভব শক্তি বের করো, তুমি mgh দিয়ে করবা। আর যদি বলে স্থিতিস্থাপক বিভব শক্তি বের করো, তাহলে তুমি এই যে এইটা দিয়ে করবা, হাফ কে এক্স স্কোয়ার দিয়ে করবা। অর্থাৎ স্প্রিংটাকে টানতে যতটুকু পরিমাণ কাজ করছো, সেই কাজটাই হচ্ছে বিভব শক্তি আকারে জমা হয়েছে। তুমি স্প্রিং টেনে ছাইড়ে দাও, স্প্রিং কিন্তু আবার চলে যাবো। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? তো এই হচ্ছে আমাদের শক্তি নিয়ে আলোচনা, বিভব শক্তি নিয়ে আলোচনা গেল। আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, অভিকর্ষজ বিভব শক্তির জন্য এইরকম এরকম কোনো ডিস্টেন্স দেওয়া থাকলে এগুলা নিবা না। ঠিক আছে, এই ডিস্টেন্স গুলা নিবা না। তুমি কোনটা নিবা সবসময়? এই যে গ্রাউন্ড থেকে তুমি কতটুকু তুললা,
এইটুকু তোমার নিতে হবে, নিচ থেকে উপর পর্যন্ত কতটুকু তুলছো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি বিভব শক্তি সম্পর্কে আমরা আলোচনা শিখলাম। W ইকুয়াল টু mg। আচ্ছা আমি এটা মুছে দিই। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। ভাই আপনার ক্যামেরা একটু জুম করা যায় না? মানে অনেক বোর্ডটা অনেক দূরে দেখা যায়, আগে তো অনেক কাছে ছিল, ভালো দেখা যেত। এখন ঠিক আছে আই থিঙ্ক। জি ভাই এখন। একটু রিফ্লেকশনের ব্লার সমস্যা করে। করবে, ব্লার করে। এখন ঠিক আছে। জি ভাই এবার ঠিক আছে। এখন ঠিক আছে। হ্যাঁ। ওকে, তাহলে বিভব শক্তি নিয়ে আলোচনা গেল, আমরা এখন গতি শক্তি নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, গতি শক্তি। তাহলে 9-10-এ পড়ছিলে কি, গতি শক্তি সমান কি সূত্র কি, হাফ এম বি স্কোয়ার, তাই না? আমরা এটাকে কে দ্বারা প্রকাশ করছিলাম, কে এর সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার। তুমি যদি আমার বলতে পারো এই সূত্রটা কোত্থেকে আসলো ভাই, ঠিক আছে? তো আমরা এটাকে ক্যালকুলাসের সাহায্যে আনতে পারি যে গতি শক্তি কে, আর এটা সংজ্ঞা হচ্ছে গতির জন্য বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে। তাহলে গতির জন্য বস্তুটা কাজ করার সামর্থ্য লাভ করবে কতটুকু, এই যে কাজটা নির্ণয় করো, এফ ডিএক্স নির্ণয় করবো। ঠিক আছে, তো এই যে এখানে এফ সমান কি লেখা যায়, এম এ লেখা যায়। আবার এ সমান কি লেখা যায়, ডিভি বাই ডিটি লেখা যায়। ঠিক আছে, তো এখন আমরা কি করব, উপরে নিচে ডিএক্স দিয়ে গুণ করো, ডিভির নিচে ডিএক্স নাও, ডিটির উপরে ডিএক্স নাও। তো ডিএক্স বাই ডিটির পরিবর্তে আবার আবার ভর ভি লেখা যায়, তাহলে থাকলো এম ভি ডিভি ডিভাইডেড বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে এফ এর পরিবর্তে আমরা এই যে এই মানটা বসাবো। তাহলে আমরা যদি এই মানটা বসাই, ইন্টিগ্রেশন অফ এম ভি ডিভি বাই ডিএক্স, এখানে ছিল ডিএক্স। ঠিক আছে, আমরা এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এখন লিমিট কোনটা বসাবো, ডিএক্স ডিএক্স তো ক্যান্সেল হয়ে চলে গেল, তাহলে থাকলো কি, ইন্টিগ্রেশন অফ এম ভি ডিভি থাকলো, এম ভি ডিভি থাকলো। তো আগের লিমিট ছিল এক্স নট থেকে এক্স পর্যন্ত, এখন লিমিট হবে আমার কার সাপেক্ষে করতেছি, ভি এর সাপেক্ষে করতেছি, আদি বেগ থেকে শেষ বেগ পর্যন্ত। লিমিটটা কিন্তু একটু ইন্টার রিলেটেড। যখন বস্তুটা সরণ আদি অবস্থানে থাকে তখন তার বেগ হচ্ছে আদি বেগ, যখন সেটা শেষ অবস্থানে যায় তখন বেগটা হচ্ছে শেষ বেগ। তাহলে লিমিটটা আমরা ইন্টারচেঞ্জ করলাম, যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি তার সাপেক্ষে লিমিটটা বসবে। তাহলে এম এখানে সামনে গেল, থাকলো এখানে ইন্টিগ্রেশন অফ ভি ডিভি, ভি নট থেকে ভি পর্যন্ত। পরবর্তী ক্ষেত্রে কি করবা, ইন্টিগ্রেশন করে দিবা। তাহলে এম সামনে গেল, ভিডিবি রে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, ভি টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই ভাই 1 বোর্ড প্লাস খোলা 1। দেখা যাচ্ছে। না, আই গেস গোলা দেখা যাচ্ছে না সবার কাছে, কি গোলা? আমার কাছে এখানে একদম 100% ক্লিয়ার আছে। জি স্যার, ক্লিয়ার আছে। হ্যাঁ, তুমি ভিডিওর জন্য ওয়েট করো, এইটুকু তুমি ভিডিও পার্ট থেকে দেখি। তাহলে নিচের টুটা সামনে গেল, হাফ এম, লিমিট গুলো তো থাকবে বি স্কয়ার, লোয়ার লিমিট আপার লিমিট, এটা করলে পাওয়া যায় হাফ এম বি স্কয়ার মাইনাস বি নট স্কয়ার। তো এই যে আমরা এখানে যেটা নির্ণয় করলাম, আমরা কিন্তু এখানে আলটিমেটলি গতি শক্তি সমান কিন্তু আমরা কৃত কাজ নির্ণয় করছি, গতি শক্তি সমান কৃত কাজটা নির্ণয় করছি। তাহলে এখানে ডাব্লিউ এর সূত্রটা আমার কিন্তু আসলো, গতি শক্তির সূত্র এখন আসে নাই। ডাব্লিউ ইকুয়াল টু তুমি কি পাইলা, হাফ এম বি স্কয়ার মাইনাস হাফ এম বি নট স্কয়ার। এটা হচ্ছে আমাদের ডাব্লিউ এর সূত্র তুমি পাইলা। তাহলে হাফ এম বি স্কয়ার সমান আমরা বলতে পারি ফাইনাল গতি শক্তি, আর হাফ এম ভি নট স্কয়ার সমান আমরা বলতে পারি ইনিশিয়াল গতি শক্তি। আমরা কে দ্বারা প্রকাশ করছি এটাকে, এটা হচ্ছে ডাব্লিউ, বা ডাব্লিউ সমান আমরা লিখতে পারি গতি শক্তির পরিবর্তন। এই যে এই জিনিসটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য। ঠিক আছে, তাহলে গতি শক্তি কতটুকু হবে, সরি, তুমি একটা বস্তুকে ধরো এই যে এই জায়গাতে মুভ করতেছে, তুমি এটাকে বল প্রয়োগ করলা, এটার বেগ ছিল ভি নট, একটু পরে এটার বেগ হয়ে গেছে কি ভি বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে ভি বেগ প্রাপ্ত হলে এটার গতি শক্তি কতটুকু হয়েছে, তুমি যতটুকু বেগের পরিবর্তন করছো, যে পরিমাণ কাজ করছো সেটাই গতি শক্তিতে পরিণত হয়েছে। তো আমরা এখান থেকে হিসাব করতে পারবো। তো এই যে এটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য। ভেরি 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 ইম্পর্টেন্ট, যেটাই শক্তি সেটাই কাজ।
তুমি এখানে অনেকে আমার প্রশ্ন করো যে ভাই কাজের একক জুল, শক্তির একক জুল, তাহলে পার্থক্যটা কোথায়? কাজ করার যে সামর্থ্য সেটাকে কিন্তু শক্তি বলা হয়। তাহলে এখানে তোমরা যেটা দেখতেছো কাজ শক্তি উপপাদ্যের মধ্যে যে পরিমাণ তুমি কাজ করলা সেটা গতিশক্তির পরিবর্তন ঘটাইছে। মানে এখানে তার ইনিশিয়াল একটা গতিশক্তি ছিল, যখন তুমি এটাকে F বল প্রয়োগ করে কাজ করলা তখন কিন্তু তার বেগটা একটু বাইরে গেছে, বেগ বৃদ্ধির জন্য গতিশক্তিও বাইরে গেছে। That's it. ঠিক আছে? তো এখান থেকে সূত্র শেখার উদ্দেশ্য হচ্ছে এই যে কে ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার সূত্রটা তুমি পড়বা। এটা আসছে ওই যে এই যে এই লাইন থেকে আসছে, ভি নট এর মান 0 বসাই দাও, তাহলে ডাব্লিউ সমান হবে কে, কে সমান হবে হাফ এম বি স্কয়ার। আর এটা কি শিখলা? এই যে কাজ শক্তি উপপাদ্য, দুইটা জিনিস জানবা। আর কেমনে আসলো এটা তো বোর্ডের মধ্যে দেখতেই পারো। ঠিক আছে? দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা বুঝতে পারো না এরকম আছে কিনা। ওকে, তো আমরা এখন গতিশক্তি বিভব শক্তি পড়লাম, আমরা ছোট ছোট অঙ্ক করার চেষ্টা করি। তো এটা একটা খুবই কমন একটা প্রশ্ন, যে এটা একটা আনত তল দেওয়া আছে, তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে তোমার এই বিন্দুতে বিভব শক্তি কত। এই বিন্দুর বিভব শক্তি কত? তো বিভব শক্তি ইউ সমান আমরা কি শিখছি? এম জি এইচ। তাহলে এম এর মান হচ্ছে 2 কেজি, জি এর মান 9.8, আর এইচ এর মান কত? এইচ হচ্ছে আমাদের এই যে এইটা। ঠিক আছে? এইচ হচ্ছে আমাদের এইটা। তাহলে এই এইচটা আমরা ত্রিকোণমিতিতে বের করতে পারি। ওই যে সূত্র আমি যেটা শেয়ার করছিলাম, সামনে সাইন, তাহলে এইচ এর পরিবর্তে আমরা লিখতে পারি 4 sin 60 ডিগ্রি। তাহলে ক্যালকুলেশন করলে কত পাওয়া যায়? দেখো তো কত পাওয়া যায়। স্যার 67.9। ঠিক মতো করছো? জি স্যার। 2 × 9.8 4 sin 60। আচ্ছা, 67.9 জুল। তো এখান থেকে শেখার উদ্দেশ্যটা কি? যে তোমার যত ডিস্টেন্স দেওয়া থাকুক, যত অ্যাঙ্গেল দেওয়া থাকুক, তুমি এগুলোর দিকে তাকাবা না। তোমার বিভব শক্তির জন্য নিতে হবে এই যে বস্তুটা থেকে গ্রাউন্ড থেকে কোন পর্যন্ত, একদম সরাসরি উপর পর্যন্ত। অন্য দূরত্ব গুলাকে ইগনোর করতে হবে। প্রশ্নে দেওয়া না থাকলে এই যে এইভাবে বের করে নিবা। ঠিক আছে? এটা হলো আমরা বিভব শক্তি বের করার একটা এক্সাম্পল আমরা দেখলাম। এটা ছিল একটা কোশ্চেন। তো আরেকটা কোশ্চেন আমরা এইখান থেকে সলভ করি, যে 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড না, বেশি হয়ে যায় তো টাইম, 0.5 সেকেন্ড পর গতিশক্তি কত? তাহলে গতিশক্তির জন্য আমার কি করতে হবে? সূত্র কি? কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সূত্র। এখন ভি তো আমার দেওয়া নেই, তো ভি কিন্তু আমরা বের করে নিতে পারি গতির সমীকরণ, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। মনোযোগ দাও, এই জায়গার মধ্যে স্টুডেন্টরা ভুল করে। তো তার কিন্তু আদি বেগটা 0 ছিল, এখন তার ত্বরণ কতটুকু? একটুখানি এই চিত্রটার দিকে তাকাও। যখন বস্তুটা আমি এই বিন্দুতে রাখছি, তার ওজন কিন্তু নিচের দিকে কাজ করতেছে। এই যে এই দিক বরাবর তার ওজন কাজ করতেছে, এম জি ডিরেকশন হচ্ছে এই দিক বরাবর। অর্থাৎ আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণ বা ওজন সবসময় 9.8। তারা নিচের দিকে, হ্যাঁ 9.8 সবসময় নিচের দিকে কাজ করে। তো এখন বস্তুটা গতিশীল হইতেছে কোন দিক বরাবর আমরা বলো তো? এসি তল বরাবর গতিশীল হচ্ছে না? তাহলে এসি জি তল বরাবর ভাই। যদি গতিশীল হয়, তাহলে আমরা তো এখানে ত্বরণের জায়গাতে জি ইউজ করতে পারবো না। আমি কি বলছি বুঝছো? জি ভাই। বস্তুটা যেহেতু এসি তল বরাবর গতিশীল হবে, আমরা কিন্তু ত্বরণের জায়গাতে জি ইউজ করতে পারবো না। তাহলে এইটা যদি থিটা হয়, আমি একটুখানি এই চিত্রটাকে এখানে দেখাই দিই। দেখো জি কাজ করতেছে নিচের দিকে, এই যে এটা হচ্ছে তোমাদের এসি তল, এটা হচ্ছে এসি তল,
আর এটা যদি থিটা হয় তাহলে আমরা এটা এই দিক বরাবর যে ত্বরণটা কাজ করতেছে আমরা বলতে পারি জি কস থিটা। কাছেরটা হচ্ছে কস, ঠিক আছে? এই বরাবর কত ত্বরণ কাজ করতেছে? এইখানেই স্টুডেন্টরা ভুল করে, জি কস থিটা ইনটু টি। এখন মান বসাও, 9.8 কস, এই থিটা কত ডিগ্রি হবে বলো? স্যার 30 ডিগ্রি। থ্যাংক ইউ। 30 ডিগ্রি ইনটু টাইম কত হবে? 0.5। এই মানগুলো আমরা এখানে বসাই দেই। হাফ এম এর জায়গাতে আমরা বসাবো 2 কেজি, ভি এর জায়গায় বসাবো 9.8 ইনটু cos 30 ইনটু 0.5 হোল স্কয়ার। ক্যালকুলেশন করো তো কত আসে? আঠারো 0.0075। এত জুল। 0.5 সেকেন্ড পর তার গতিশক্তি হচ্ছে 18 জুল। শক্তি কিন্তু গতিশক্তিতে পরিণত হয়ে গেছে। আর এই যে টোটাল যে শক্তিটা ছিল 67 জুল, বিয়োগ করলে তুমি বুঝতে পারবে কতটুকু বিভব শক্তি। অলরাইট, তো আমরা মোটামুটি এই অঙ্কটা বুঝলাম। দেখো তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? একটু মুছে দিতে হবে। কনফিউশন থাকলে ভিডিওটা আরেকবার দেখে নিও। কোনো প্রশ্ন থাকলে আমি তো মেসেঞ্জারে অ্যাভেলেবল আছে, যখন মন চায় নক দিয়ে জিজ্ঞেস করবা, উত্তর পাওয়া যাবে এনি টাইম। কালকে রাত 4টার সময় একজন আমার নক দিচ্ছে, 4:35 বাজে বোধ হয় তখন, বুঝছো? সার্কিট নিয়ে আটকে গেছে। যে ভাই আমি বুঝতেছি না এই যে এইটা শ্রেণী নাকি সমান্তরাল, এই সার্কিটটা একটু বুঝাই দাও। 4:37 বাজে, সে কিন্তু উত্তর পেয়ে গেছে, ঠিক আছে? আমি কিন্তু বিরক্ত বোধ করি না। তারপরে 4টার দিক দিয়ে নক দিও না, একটুখানি তোমার দিন বেলা থাকতে একটু নক দিও, তাহলে তুমি সাথে সাথে উত্তরটা পেয়ে যাবে। তোমাদেরকে এরপরে সার্কিট পড়াবো, যদি সময় থাকে একটা অনলাইনে পড়া দিই। তো দেখো এখন যেটা দেখবো ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা ভিআইপি বলতে পারো। এই অধ্যায়ে এখান থেকে অসংখ্য প্রশ্ন আসছে। এটাকে বলা হয় শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র, মনোযোগ দিয়ে। শক্তির নিত্যতা সূত্র হচ্ছে, এটা আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা বলি। হ্যাঁ, আমাদের তো অনেক শক্তি আছে, এই অধ্যায়ে শুধুমাত্র আমাদের যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করা হয়, অন্যগুলো আমরা এখানে আলোচনা করি না। ওকে, তো এটা খুব সহজ একটা জিনিস। আমরা লিখতে পারি ই সমান কে প্লাস ইউ, অর্থাৎ মোট শক্তি সমান গতিশক্তি যোগ বিভব শক্তি। এবং এটার একটা উদাহরণ তোমরা 9-10-এ পড়ে আসছো। হ্যাঁ, আমরা যখন 9-10-এ পড়ছি, এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা ছিল। গতিশক্তি আর বিভব শক্তির যোগফল মোট শক্তির সমান হবে। তো এটার আমরা 4টা ওয়েতে এই অধ্যায়ের মধ্যে প্রয়োগ দেখব। একটা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য, 2 নাম্বারটা হচ্ছে সরল দোলকের জন্য, 3 নাম্বারটা হচ্ছে সরল সঞ্চিত স্পন্দন। এটা আসলে একই, এটার মধ্যে স্প্রিং আছে, এটার জন্য। আরেকটা আমরা দেখব আনত তল। তো প্রত্যেকটা হচ্ছে একটা হিউজ টপিক, যার মধ্যে এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুইটা জায়গাতে শক্তির নিত্যতা অ্যাপ্লাই করতে পারলে তুমি ঘ নাম্বার প্রশ্নগুলো আনসার করতে পারবা।
তো আজকে আমরা শুধু মুক্তভাবে পড়ন্ত বস্তুর শক্তির নিত্যতা নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে? তো এখানে আমাদের আরেকটা সূত্র জানতে হবে, একটু আগে আমি বলে আসছি, ওই যে কাজ শক্তি উপপাদ্য। ফিজিক্সের উপপাদ্য তো সহজ, এক লাইনের। এটা হচ্ছে গতি শক্তির পরিবর্তন সমান হচ্ছে কৃত কাজ, ডেল্টা ই সমান ডাব্লিউ বা ডেল্টা কে সমান ডাব্লিউ, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের ইউজ করতে হবে। তো আমরা এই যে এটা দিয়ে এখন একটা অঙ্ক করব, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো, ধরো এই যে এখানে একটা বস্তু আছে, এটা ভূমি থেকে 30 মিটার উচ্চতায় অবস্থিত। এই অঙ্ক এসএসসি তে অনেকে করছো। ভূমি থেকে 30 মিটার উচ্চতায় অবস্থিত, এটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে তোমার বি বিন্দু, আর ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে এটা হচ্ছে তোমার সি বিন্দু। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হলে ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা কত? এটা ভর্তি পরীক্ষায় প্রচুর আসে। ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা কত? তো আমরা আরেকবার একটু বি বিন্দুটাকে দেখে নিই। বি বিন্দু, এই যে এখানে একটা বিন্দু, এইখানে গতিশক্তি, বস্তুটা যখন নিচের দিকে পড়তেছে তার গতিশক্তি বাড়তেছে, আর যখন একদম ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে তার গতিশক্তি সর্বোচ্চ হয়ে যাবে, আর এই পয়েন্টে তার বিভব শক্তিটা সর্বোচ্চ আছে। তাহলে এমন ভি হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, ঠিক আছে? অর্ধেক। তো আমরা লিখতে পারি বি বিন্দুর বিভব শক্তি, ঠিক আছে? বি বিন্দুর বিভব শক্তি। তা দেখো, আমরা ধরে নেই বি বিন্দুটা ভূমি থেকে এক্স উচ্চতায় অবস্থিত। একটু ডিক্লেয়ার করে বাংলায় লিখে নিবা, আমি লিখলাম না, তোমরা বাংলায় লিখে নিবা। বি বিন্দুটা ভূমি থেকে এক্স উচ্চতায় অবস্থিত। তাহলে আমরা কি শিখছিলাম? বিভব শক্তি ইউ সমান কি লেখা যায়? এম জি ইন্টু ভূমি থেকে বি বিন্দুর যে উচ্চতাটা, ঠিক আছে? বিভব শক্তির জন্য গ্রাউন্ড থেকে বি পর্যন্ত নিতে হবে। তো আমরা এখানে যদি মান বসাই, থাক, মান এখন বসাবো না। এখন শর্ত মতে দেখো, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, অর্থাৎ তুমি গতিশক্তিটা পাবা যদি বিভব শক্তির অর্ধেক দিয়ে গুণ করো। ওই যে বাংলা লেখাটা গাণিতিক ভাবে লিখতেছি, কনফিউজ হওয়ার কিছু নাই। বিভব শক্তিকে যদি আমরা হাফ দিয়ে গুণ করি তাহলে আমরা গতিশক্তিটা পাওয়া যাবো, ঠিক আছে? তো এখন বিভব শক্তি আমরা উপরে লিখছি এম জি এক্স, এটারে হাফ দিয়ে গুণ করো, পাই গেলাম গতিশক্তি। এখন শক্তির নিত্যতা সূত্র বের করতে হবে। শক্তির নিত্যতা অনুসারে আমরা কি লিখতে পারি? মোট শক্তি সমান গতিশক্তি যোগ বিভব শক্তি, ঠিক আছে? ই সমান কে প্লাস ইউ। তাহলে ই এর পরিবর্তে মোট শক্তি, এখন এই যে এই পুরো সিস্টেমটার মধ্যে মোট শক্তি যদি বের করতে চাও তাহলে সূত্র হচ্ছে এমজিএইচ। এই যে এই পয়েন্টে তার সম্পূর্ণ সে স্থির অবস্থায় ছিল, তার টোটাল শক্তিটাই কিন্তু বিভব শক্তি আকারে ছিল, ঠিক আছে? তো এই পয়েন্টের যে শক্তিটা, এটা হচ্ছে আমাদের মোট শক্তি। আমরা কি বলবো? এমজি ইন্টু এইচ বলবো। কে এর পরিবর্তে লিখবো হাফ এমজি এক্স, ইউ এর পরিবর্তে লিখবো এমজি এক্স। দেখো, এমজি 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 ক্যান্সেল। তাহলে আমার কি দরকার? এই পাশে থাকলো এইচ, এই পাশে থাকলো হাফ এক্স, আর একটা এক্স, কত হলো 3/2x। তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এইচ ইন্টু 2/3। তাহলে এইচ এর মান প্রশ্নে দেওয়া আছে কত? 30 মিটার। এই যে এইচ এর মান প্রশ্নে দেওয়া আছে আমাদের 30 মিটার। তাহলে 30 মিটার যদি থাকে, 30 ইন্টু 2/3 করলে পাওয়া যায় 20 মিটার হচ্ছে ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা। তো তোমরা অনেকে h-1 দিয়ে এসএসসি তে করছো, ঠিক আছে? ওইটাও হবে, আর এটা ইজি, ঠিক আছে? ডাইরেক্ট ভূমি থেকে উচ্চতাটা বের হয়ে যাবে। আর যদি তুমি এই উচ্চতা যদি চাও তাহলে তো বুঝতেই পারতেছো, 30 থেকে বিয়োগ করে দিবা, আনসার পাওয়া যাবে, ঠিক আছে? এটা আমাদের লাগবে না, আমরা যা শর্ত মতে এটা দিয়ে অঙ্ক করে ফেলতে পারি। আমরা শক্তির নিত্যতা সূত্র অ্যাপ্লাই করছি। এইভাবে অঙ্ক করার উদ্দেশ্য হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন করে যে এই ঘটনাটা শক্তির নিত্যতা সূত্র মানে কিনা, তো তখন কিন্তু তোমার এই এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখাইতে হবে। গেল?
দেখো তো কারো কোনো প্রশ্ন আছে কিনা?